নমস্কার, খবরের ময়নাতদন্তে আজকে আমরা আলোকপাত করব। সামনেই যেহেতু নির্বাচন রয়েছে আর নির্বাচনের আগে শেষ মুহূর্তে সব দল কিন্তু প্রস্তুত রয়েছে, কিন্তু এর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আদালতে বিভিন্ন ইস্যুতে যেমন তৃণমূল কংগ্রেস তাদের একটা পর্যবেক্ষণ রয়েছে বা তারা বিভিন্ন ধরনের মামলায় গিয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে দেখতে পাচ্ছি আমরা ইডি তারাও কিন্তু রাজ্যের অনেকগুলি মামলা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে। আর এই মুহূর্তে চলছে এসআইআর এর একেবারে শেষ মুহূর্তের কাজ, অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। কবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সেটা কিন্তু সামনে এসেছে 28শে ফেব্রুয়ারি, এবং তারপরে কিন্তু যে কোনো মুহূর্তে মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। মানুষের আলোচনায় রয়েছে, মানুষের আগ্রহ রয়েছে কয় দফায় এবার নির্বাচন হবে। আমরা জানি 2021 সালের নির্বাচন 8 দফায় হয়েছিল, এবং এই 8 দফায় করতে গিয়ে কিন্তু একটা দীর্ঘ সময় লাগে। এবার যেহেতু সময় কম রয়েছে, 7ই মের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে, এটা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই যে 7ই মে তার আগে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠন করতে হবে। অর্থাৎ 28শে যে ফেব্রুয়ারি এই যে দিন চূড়ান্ত তালিকা ঘোষণা, সেটা কিন্তু আর পিছিয়ে গেলে সমস্যা রয়েছে। রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে সেক্ষেত্রে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি 28শে ফেব্রুয়ারি একেবারে নির্বিঘ্নে কিন্তু যে চূড়ান্ত তালিকা সেটা কিন্তু প্রকাশিত হবে। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে দুটি দলকে কিন্তু দেখা যাচ্ছে একদম সম্মুখ সমরে রয়েছে। অর্থাৎ দুটি দলের কাছে কিন্তু এবারের যে নির্বাচন সেটা জীবন মরণ সমস্যার মতন হয়ে গিয়েছে। একদিকে কিন্তু বিজেপির নেতারা দাবি করছেন তারা এবার বিপুল আসন নিয়ে সরকার গঠন করবে। শুভেন্দু অধিকারী বলতে শোনা যাচ্ছে তাকে, যে তিনি বলছেন সাংবাদিকদের কাছে, দাবি করছেন বারবার করে যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনে মানুষ কিন্তু মরিয়া হয়ে গিয়েছে, এবং মানুষ কিন্তু তৃণমূল সরকারের পতন ঘটাতে তারা কিচ্ছু দেখবে না, কোনো দল কোন মত সেটা কিন্তু দেখবে না, তারা শুধুমাত্র বিজেপির সিম্বল দেখবে, এবং সেইভাবে কিন্তু তারা নির্বাচনে এবার কিন্তু বিজেপির প্রতীকে তারা একেবারে শিলমোহর দিয়ে দিবে, এবং বিজেপি কিন্তু সরকার গঠন করতে চলেছে। তিনি বারবার বলছেন যে বাজেটটা হয়েছে, বাজেটটা তো সাময়িক বাজেট, এরপরে আমরা সরকারে আসবো, আমরা বাজেট পেশ করব। অন্যদিকে তৃণমূলের গলাতেও কিন্তু শোনা যাচ্ছে একেবারে তাদের মুখেও কিন্তু আত্মবিশ্বাসের সুর। তারা কিন্তু ইতিমধ্যে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ঘোষণা করেছেন, এবং এই যে প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল নেতারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন নিজেদের যে কর্মী সভা সেগুলিতে। কেন কি এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা আজ শেষ হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। অর্থাৎ 27শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মাইক ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। অর্থাৎ মাইক যেহেতু বাজানো যাবে না, সেহেতু কিন্তু একটা হলের মধ্যে যে সভাগুলি হচ্ছে সেখানে কিন্তু তৃণমূল নেতারাও দাবি করছেন যে তারা জয়লাভ করবেন। তৃণমূলের এক নেতা জলপাইগুড়ি আমরা যদি দেখি জেলার এক নেতা, তিনি কিন্তু একেবারে আগ বাড়িয়ে বলে দিচ্ছেন যে এবারের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কল্পতরুর ভূমিকা রয়েছেন, যেভাবে তিনি এবার শুধু মহিলাদের নয় এবং যুবকদের জন্য কিন্তু একটা প্রকল্প যুবশ্রী তিনি চালু করেছেন, এবং তার মাধ্যমে কিন্তু যুবক সম্প্রদায়ের মধ্যে তার যে বক্তব্য সেটাকে কিন্তু অনেকেই অভিযোগ করছেন। তিনি বলছেন যে সাধারণ যুবকদেরকে উৎসাহিত করছেন, কারণ তিনি মুখ ফসকে হোক বা যেভাবেই হোক, যে ব্যাখ্যাই তিনি করতে যাক না কেন, তার মুখ দিয়ে কিন্তু শোনা গিয়েছে যে যুবকদের এই যে মানে পান মশলা গুটকা এগুলা খাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে 1000 টাকা করে দিচ্ছে। অর্থাৎ এই যে বক্তব্য, এই বক্তব্যও কিন্তু সামনে এসেছে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিতর্ক কম হচ্ছে না। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো মেদিনীপুরের তৃণমূল এক নেতা এক চিকিৎসকের তিনি যেহেতু বাড়িতে যেতে রাজি হননি, কি ঘটনা তার সঙ্গে ঘটানো হয়েছে। অর্থাৎ চারদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিগত যে 5 বছর, সেই 5 বছরের শাসনকালে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের কার্যক্রম, সেটা আরজিকর থেকে হতে পারে বা বিভিন্ন ধরনের আমরা যদি দেখি ঘটনাক্রমে তাদের কিন্তু অনেকেরই নাম জড়িয়ে গেছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্যে একটা ক্ষোভ অবশ্যই রয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের মূল যিনি একেবারে কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখে কিন্তু মানুষ ভোট দিচ্ছে। 2026 সালেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে
তৃণমূল কংগ্রেসের সিম্বলে মানুষ ভোট দেবে, সেই নিয়ে কিন্তু একটা সংশয় রয়েছে। বিভিন্ন সমীক্ষা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে বিভিন্ন বড় বড় সমীক্ষক দল তাদের যে সমীক্ষা রিপোর্ট সেগুলি কিন্তু প্রকাশ্যে আসবে, আর তাতেই কিন্তু এই ওপিনিয়ন পোলগুলি থেকে আমরা জানতে পারবো কত আসনে তৃণমূল কংগ্রেস, কত আসনে বিজেপি, বাম কংগ্রেস তারা কি এবার কত আসন পেতে পারে নাকি পাবে না, বা হুমায়ুন কবির নতুন দল গঠন করেছে তিনি কোনো আসন পাবেন কিনা, সেই সমস্ত একটা আভাস কিন্তু আমরা পেতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা যখন খবরের ময়নাতদন্ত করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ অবশ্যই রয়েছে। কেন, দীর্ঘদিন ধরে আমরা যদি দেখি যে রাজ্যে শিল্প নেই, রাজ্যে কর্মসংস্থানের একটা কিন্তু অভাব রয়েছে, যুব সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু মানুষের ক্ষোভ রয়েছে। বিভিন্ন জায়গায় নীল সাদা বিল্ডিং কিন্তু হয়েছে, কিন্তু চিকিৎসা পরিষেবা কিন্তু এখন মূলত চলে গিয়েছে একেবারে আমরা যদি দেখি প্রাইভেট সেক্টরের হাতে। অর্থাৎ প্রাইভেট সেক্টর ছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উন্নত চিকিৎসা পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকে না। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তৃণমূলের তাবড় নেতা তাদেরকেও কিন্তু বাইরে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে, অর্থাৎ বাংলার চিকিৎসা নিয়ে কিন্তু একটা ক্ষোভ কিন্তু রয়েছে মানুষের মধ্যে। আমরা যদি যেমনটা বললাম যে রাজ্যে শিল্প নেই, রাজ্যে কর্মসংস্থানের অভাব রয়েছে এবং রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা, সে একইভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের ক্ষোভ মানুষের মধ্যে রয়েছে। যেহেতু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে অন্যান্য যে রাজ্য, সেই রাজ্যের যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু বর্তমানে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলি হচ্ছে সেখানে কিন্তু তারা ভালো ফলাফল করছে। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গে কোনো জায়গায় ছাত্রের অভাবে, কোনো জায়গায় শিক্ষকের অভাবে কিন্তু একের পর এক বিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু যাচ্ছে। অর্থাৎ দুর্নীতি একটা ইস্যু যেমন আমরা যদি দেখি 21 সালে ছিল, সেই ইস্যুর থেকেও কিন্তু এই মুহূর্তে বড় ইস্যু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কর্মসংস্থান, রাজ্যের নিরাপত্তা। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির জন্য অনেকেই মনে করেন বিশেষজ্ঞ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে থেকে কিন্তু মানুষ ভোট দিচ্ছেন, কিন্তু তৃণমূলের অনেক ছোট বড় নেতা বা নেতার সঙ্গে থাকা যে যারা থাকেন সঙ্গী সাথী, তাদের যে মনোভাব, তাদের যে কাজকর্ম, তাদের যে হঠাৎ করে ফুলে ফেপে ওঠা, সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। ফলে তৃণমূলের উপরে অবশ্যই মানুষের একটা ক্ষোভ রয়েছে, কিন্তু সেই ক্ষোভ যাতে প্রশমিত হয় সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোটের আগে কল্পতরুর ভূমিকায় রয়েছেন। তিনি একেবারে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন, তিনি আশা কর্মীদের ভাতা বাড়িয়েছেন, তিনি সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়িয়েছেন, তিনি পার্শ্ব শিক্ষকদের ভাতা বাড়িয়েছেন, তিনি একই সঙ্গে কিন্তু যুবক সম্প্রদায়ের জন্য তাদের যাতে অর্থের সমস্যা না হয় তার জন্য কিন্তু একটা পরিকল্পনা নিয়ে চলে এসেছে। অর্থাৎ সেই যে পরিকল্পনাগুলি, সেগুলি কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে, সেই হাওয়াকে প্রশমিত করতে পারবে? তার জন্য কিন্তু আমাদের হয়তো আরও 1-1.5 মাস অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে দুই দল কিন্তু একেবারে আমরা যদি দেখি একদিকে বিজেপি একেবারে রাজ্যের যে শাসন ব্যবস্থা, রাজ্যের শিক্ষা, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, রাজ্যের শিল্প সব কিছু নিয়ে কিন্তু তারা কিন্তু সোচ্চার হচ্ছেন। বিশেষত শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু আমরা বিগত প্রায় এই যে 5 বছর তিনি প্রায় বিরোধী দলনেতা হিসাবে থাকলেন, তার মধ্যে প্রথম 1 বছর বা সামান্য কিছু সময় যদি আমরা বাদ দিই, তিনি কিন্তু 2022 সালের 10ই মার্চ তারপর থেকে কিন্তু তীব্রভাবে কিন্তু তিনি প্রতিবাদে নেমে পড়েন এবং সারা বাংলা চষে বেড়াচ্ছেন। শোনা যায় যে 10ই মার্চ 2022 সালে শুভেন্দু অধিকারীকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ যে এবার আমরা কিন্তু বাংলা দখলের জন্য যাব, সুতরাং আপনাকে কিন্তু একেবারে ঝাঁপিয়ে নেমে পড়তে হবে। এবং তিনি কিন্তু কোনো কাজের ত্রুটি রাখেননি, তিনি একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কিন্তু ঘুরে বেরিয়েছেন এবং তিনি সব জায়গায় তার যে সংগঠন অর্থাৎ বিজেপির যে সংগঠন সেই বৃদ্ধির জন্য চেষ্টা করে গিয়েছেন। অন্যদিকে আমরা যদি দেখি শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিজেপির অন্যান্য যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে একেবারে উজ্জীবিত, যেহেতু মাঝে মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ রাজ্যে আসছেন, মোদি বেশ কয়েকটা কিন্তু সভা করে গেলেন। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে ভোট যত এগিয়ে আসবে, আমরা অমিত শাহ
নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপির আরও বড় বড় নেতাদের কিন্তু দেখতে পাবো। কিন্তু মূল বিষয় যেটা, এইবার যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপি যেমন পাখির চোখে দেখছে, অন্যদিকে কিন্তু তৃণমূল কিন্তু আত্মবিশ্বাসী। ফলে এই দুয়ের দলের মধ্যে কিন্তু একটা তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনায় কোন দিকে যেতে পারে সেটা যেমন একটা কঠিন হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর খোঁজা, যেহেতু এবার মূলত দ্বিমুখী লড়াই হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু হুমায়ুন কবিরের যে দল, সেই দল মুর্শিদাবাদ, নদিয়া বা দিনাজপুরে কত শতাংশ ভোট কেটে দিতে পারে তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে আগামী যে আমাদের বিধানসভা গঠিত হবে সেক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি দেখি এই নির্বাচনে আরও একটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, সেটা হচ্ছে এসআইআর। কেন এসআইআর এর মাধ্যমে ইতিমধ্যে 58 লক্ষ কিন্তু নাম বাদ গিয়েছিল এবং আমি আগেও বিশ্লেষণ করেছিলাম কিছু নাম কিন্তু সংযোজন হবে এবং অনেক নাম কিন্তু বাদ যাবে, যারা হিয়ারিং প্রক্রিয়ায় উপস্থিত হননি, যাদেরকে ডাকা হয়েছিল, যারা হিয়ারিং প্রক্রিয়ায় সঠিক তথ্য নথি জমা দিতে পারেনি, তাদের নাম কিন্তু বাদ যাবে। ফলে আমরা দেখতে পাবো হয়তো যে সামনের 28শে ফেব্রুয়ারি যখন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত তালিকা গঠন করা হবে বা প্রকাশ করা হবে, তারপরে কিন্তু ভোট রাজনীতিতে একটা কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো একটা তীব্র বাদানুবাদ কিন্তু মানে শুরু হয়ে যাবে এবং এই যে বাদানুবাদ শুরু হবে তার মাঝখানে কিন্তু ভোটের বিজ্ঞপ্তি চলে আসবে এবং তখন কিন্তু আর কোনো সময় থাকবে না। অর্থাৎ এখন শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলিও চাচ্ছেন যে তাদের কর্মসূচিকে একেবারে সঠিকভাবে রূপায়ণ করবার জন্য যে সামান্য কয়টা দিন রয়েছে সেই দিনগুলিকে কাজে লাগাতে। খবরের ময়নাতদন্ত তো চলতেই থাকবে এবং বিভিন্ন খবর দেখবার জন্য আপনাদের চোখ রাখতে হবে চ্যানেল বাংলাতে। নমস্কার।